আসসালামু আলাইকুম স্যার, সাতক্ষীরা থেকে। ওয়ালাইকুম আসসালাম, সাতক্ষীরা থেকে। যাক, অনেক দূরকে আমরা কাছে পেয়ে গেছি আজকে, তাই না? এই এক অভিনব অধ্যায় আমাদের আধুনিক সভ্যতার। আহ, করোনার সময় থেকে এই যাত্রা শুরু হয়েছিল। কারণ যখন কাছাকাছি আসার সুযোগ ছিল না, দূর থেকে দূরকেই আমরা কাছে বানিয়ে নিয়েছি। তো সবার পক্ষে তো এটা সম্ভব ছিল না। এই যে সাতক্ষীরা থেকে ক্লাসে যুক্ত হয়েছেন, আহ, এটা অনেক বড় পাওয়াই বলতে গেলে। যাও তো, আপনাদের সুযোগ এখন তৈরি হয়েছে, বিশেষ করে ইসলাম ব্যাংকে দীর্ঘদিন নিয়োগ ওইভাবে হয় নাই। এখন সুযোগ তৈরি হয়েছে। তো কোশ্চেন প্যাটার্নগুলো আপনারা মোটামুটি আহ, আশা করি ধারণা পেয়ে যাবেন বিভিন্ন সাবজেক্টের উপরে। বাংলার উপরে আপনাদের আহ, সাধারণত ব্যাকরণ থেকেই কোশ্চেন হয়, সাহিত্য থেকে কোশ্চেন হয় না, বা হলেও দু একটা। তো ব্যাকরণের যে টপিকগুলো থেকে কোশ্চেন হয়, আমরা একে একে বিভিন্ন লেকচারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এই টপিকগুলো আহ, বুঝে নেওয়ার এবং এটার উপরে দখল আনার চেষ্টা করব, কি বলে? তো একদম শুরু থেকে আহ, স্যার ওইটা না, ওর পাশেরটা স্যার। স্যার ওইটা না স্যার, স্যার ওর পাশেরটা স্যার, ওইটা না, একদম 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 স্যার। স্যার চান স্যার, ওইটা লেখা যাবে স্যার। ওইটা না স্যার, ওইটা না, ওইটা না স্যার। স্যার আপনি কি লিখবেন নাকি পেশ করাবেন স্যার? এমনি পেশ হবে। এই যে জি স্যার, এমনি পেশ হবে। এই যে এই চিহ্নের উপর দিলে এমনি পেশ হবে স্যার। আপনি কি আপনার পরিচয় দিয়ে দিয়েছেন স্যার? এটা দেখাবেন না, সবাই একটু দেখুক। তো আমি, আপনারা কোশ্চেনগুলো দেখবেন। এই কোশ্চেনগুলো দেখলে মোটামুটি ধারণা পরিষ্কার হবে। মাঝখানের বছরগুলোতে ইসলাম ব্যাংকের যে পরীক্ষা হয়েছে, পরীক্ষার প্রশ্নগুলো সাথে ইসলাম ব্যাংকের জাত প্রশ্ন বা কোশ্চেন যে প্যাটার্ন, যে স্টাইল, সেটার সাথে আসলে কোনো মিল ছিল না। আপনারা মোটামুটি কত 2010-এর আগের যে পরীক্ষাগুলো হয়েছে, ওই পরীক্ষার কোশ্চেনগুলো দেখবেন। ওই পরীক্ষার কোশ্চেন দেখলে আপনারা বুঝবেন যে ইসলাম ব্যাংকের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয়। ঠিক আছে? তো তার আগে আমি আপনাদের সাথে একটু পরিচয় হইনি। আমার নাম দেখতেই পাচ্ছেন, মোস্তাফিজুর রহমান। ঠিক করেন স্যার। হ্যাঁ, তার ছবিটা তো একেবারে একে ক। ছবিটা ছবির মতো হয়েছে না, গাছের সাথে মিলে গেছে। তো আমি, আহ, আমার বাড়ি রাজশাহী, হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। আর পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। এখন একটা কলেজে পণ্ডিতি করি আর কি। পাশাপাশি যখন সুযোগ পাই আপনাদের সান্নিধ্যে ছুটে আসি। আহ, তো সাহিত্য ব্যাকরণ নিয়ে দীর্ঘদিন আমার পথ চলা। এই যাত্রা অনেক দীর্ঘ এবং অভিজ্ঞতার ঝুড়িটা বেশ সমৃদ্ধ হয়েছে। তো সেই আলোকে আপনাদের সাথে বিষয়গুলোকে যতটা সহজে উপস্থাপন করা যায়, যতটা সহজে আপনাদের বোধগম্য হয় এবং হজম হয়, সেই দিকটা মাথায় রাখবো। তো ঠিক আছে, আমরা একদম প্রথম লেকচার দিয়ে যাত্রা শুরু করব। হুম, একদম সেখান থেকে স্যার পেন পেন ভাষা। এই সাইড থেকেও পেনের কালি চেঞ্জ করে সাদা নিয়ে নিতে পারবেন বা হলুদ। ঠিক আছে, শুরুটাতে একটু এলোমেলো ছিল। তো ভাষা কি? যা ভেসে ভেসে যাই তাই ভাষা, নাকি? ওই যে একটা গান আছে না, আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে। এই ভাষা আসলে সেই ভাষা না। এই ভাষা হলো একটা বাহন, একটা মাধ্যম। কিসের?
আমাদের মনের মধ্যে ভাব আছে, অনুভূতি আছে, আমরা এগুলোকে কি করতে চাই? প্রকাশ করতে চাই। তো আমাদের এই মনের ভাব প্রকাশ করতে হলে যন্ত্র লাগবে না? যানবাহন হলো যানকে বহন করার জন্য যে বাহন, তাকে আমরা বলি যানবাহন। তো আমাদের মনের মধ্যে ভাব আছে, এই ভাবকে বহন করতে হলে বাহন লাগবে। এই বাহনের নাম তাহলে কি দিব? যানকে বহন করলে তাকে যদি যানবাহন বলা হয়, তাহলে মনের ভাবকে প্রকাশ করার জন্য যে বাহন, তাকে তো ভাব বাহনই বলা দরকার না? কিন্তু আমরা ভাব বাহন বলি না, মন আমরা বাহন বলে তো। কি বলি? ভাষা, তাই মন তো? বাহন। মন বাহন না, মনকে বহন করে না, মনের ভাবকে বহন করে। তো ভাষা আসলে তাহলে কি? মনের ভাব প্রকাশের একটা বাহন। এখন মনের ভাব প্রকাশ করতে হলে যে যন্ত্র লাগবে, ওই যন্ত্রকে তাহলে কি বলবো? বাকযন্ত্র। তো বাকযন্ত্রের মাধ্যমে আপনি মনের ভাব প্রকাশ করলেন, এরপর কি করতে হবে? অন্যের কাছে সেটা পৌঁছাতে হবে। এখন অন্যের কাছে গিয়ে পৌঁছলেই কি সেটা ভাষা হবে? কখন ভাষা হবে? মনের ভাব যখন অন্যের কাছে গিয়ে পৌঁছলেই তো আর ভাষা হয় না। কখন হয়? যখন সেটা অর্থপূর্ণ হয়, অর্থবোধক হয়। তার মানে মনের ভাব বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত হয়ে অন্যের কাছে গিয়ে যখন অর্থপূর্ণ হয়, অর্থবোধক হয়, তখন সেটা হয় ভাষা, তাই তো? তো পৃথিবীতে যত ভাষা আছে, প্রত্যেকটা ভাষার দুইটা রীতি আছে। কয়টা? একটা আছে বলার রীতি, আর আরেকটা আছে লেখার রীতি। যেটা বলার রীতি, এটাকে বলা হয় কথ্য, আর যেটা লেখার রীতি, এটাকে বলা হয় লেখ্য। কথ্য, এটা দুইটা রূপ। একটা হলো আঞ্চলিক, আরেকটা হলো চলিত। আঞ্চলিক, আঞ্চলিক অঞ্চল থেকে আঞ্চলিক। আঞ্চলিক কোনটা? যেটা একটা নির্দিষ্ট অঞ্চলে চলে, সব জায়গায় চলে না, সব এলাকার মানুষ বোঝে না, সেটা হলো আঞ্চলিক। খিতামাত মাতরে বাহ, হ্যাঁ কি বললাম? বুঝেছেন? সবাই বুঝবেন না, কারণ এটা একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষা। কোন অঞ্চলের বলেন তো? সিলেট। এটা হলো সিলেটের ভাষা। তো যেটা একটা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ, ওইটাকেই বলা হয় আঞ্চলিক। আঞ্চলিক ভাষার আর একটা নাম আছে না? আঞ্চলিক ভাষার আর একটা নাম আছে না? কি নাম বলেন তো? উপভাষা। উপভাষা। উপভাষাকে ইংরেজিতে কি বলা হয়? কি বলা হয়? ডায়ালেক্ট। ঠিক আছে, উপভাষাকে ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। চলিত কোনটা? যেটা সার্বজনীন চলিত রূপ, সব জায়গায় চলে, সব এলাকার মানুষ বোঝে, এটাই হলো চলিত। লেখ্য, এটা দুইটা রীতি, একটা হলো চলিত আর একটা হলো সাধু। সাধু এটা কাদের ভাষা? সাধু হলো গুরুদের ভাষা। গুরু কারা জানেন? তৎকালীন সেই সময়ে হিন্দু সমাজে 4টা শ্রেণী ছিল: ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। এই 4টা শ্রেণীর মধ্যে ব্রাহ্মণরা ছিল সমাজের অভিজাত, বাকিরা ছিল নিম্ন বর্ণের হিন্দু। তো এই ব্রাহ্মণদের সাথে নিম্ন বর্ণের হিন্দুদের আকাশ পাতাল তফাৎ ছিল। নিম্ন বর্ণের হিন্দুরা কখনো ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়েও হাঁটতে পারবে না, দূর দিয়ে হেঁটে যেতে হবে, তাও কি ওই খড়মটা খুলে বগলে নিয়ে। মাথায় যদি ছাতা থাকতো, ওই ছাতা নামিয়ে মাথা নিচু করে নম নম করতে করতে যেতে হয়েছে। যদি কখনো নিম্নবর্ণের হিন্দুরা ব্রাহ্মণদের বাড়ির পাশ দিয়ে হেঁটেছে, তো পা কেটে ফেলে দিয়েছে। বুঝতেই পারছেন বৈষম্যটা কতটা ভয়াবহ ছিল। তো এই যে যারা ব্রাহ্মণ, তাদেরকেই বলা হতো গুরু, আর তাদের ভাষায় হলো সাধু ভাষা। কথা বুঝাচ্ছেন? তো সাধু হলো গুরুদের ভাষা, আর চলিত ভাষা হলো বাকি যারা নিম্ন বর্ণের, চন্ডাল, তাদেরকে বলা হতো চন্ডাল। নিম্ন বর্গের, তাদের ভাষা ছিল চলিত ভাষা। তো এই ব্রাহ্মণদের সাথে নিম্ন বর্ণের হিন্দুদের যে বৈষম্য, সেটা অনেকটাই দূর হয়ে গেছে, নাই বললেই চলে। কিন্তু তাদের ভাষার যে বৈষম্য, এইটা কিন্তু দূর হয় নাই।
কি বলে, ওই যে একটা কথা আছে না, কোশ্চেনেও লেখা থাকে সাধু ও চলিত ভাষার মিশ্রণ দূষণীয়, লেখা থাকে দোষ ঘটবে। সাধু চলিত ভাষা এক হলে দোষ ঘটবে। কি দোষ বলেন তো? এই দোষের নাম কি? গুরু চণ্ডালী। হ্যাঁ, গুরু চণ্ডালী দোষ। এবার বুঝেছেন তো গুরু চণ্ডালী কথাটা কোথা থেকে এসেছে? ওই গুরু আর চণ্ডাল এক হলে যে দোষ, সেই দোষ ঘটে সাধু এবং চলিত ভাষার মিশ্রণে। তার মানে সাধু ও চলিত ভাষাকে এক করা যাবে না। এই দুটো ভাষার মধ্যে কি আছে? এই দুটো ভাষার মধ্যে পার্থক্য আছে। তো কয়েকটা ক্ষেত্রে, যেমন চলিত এবং সাধু ভাষার মধ্যে, চলিত এবং সাধু ভাষার মধ্যে কয়েকটা ক্ষেত্র আছে যেগুলোতে কি হয়, পার্থক্য দেখা যায়। যেমন সাধু ভাষা হলো গুরুদের ভাষা। গুরুরা কেমন? গুরু গম্ভীর, আভিজাত্যের ঠাট বজায় রেখে চলে। এই জন্য সাধু ভাষা সব জায়গায় ব্যবহার করা যাবে না। সাধু ভাষা কেমন? সাধু ভাষা হলো গুরু গম্ভীর, সাধু ভাষা হলো গুরু গম্ভীর, কৃত্রিম, এটা হলো কৃত্রিম। কিন্তু চলিত ভাষার মধ্যে এরকম কৃত্রিমতা নাই, এটা হলো সহজ সরল, এটা হলো সহজ সরল এবং কৃত্রিমতা বর্জিত, কৃত্রিমতা বর্জিত। কথা বুঝেছি? সাধু ভাষা চলিত ভাষার মধ্যে কয়েকটা পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। যেমন আমাদের বাংলা ভাষায় যে শব্দ রয়েছে, উৎপত্তি অনুসারে শব্দগুলোকে 5টা ভাগ করা হয়: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। এই 5টা উৎসের মধ্যে সাধু ভাষার ব্যবহার কোথায় বেশি হয় বলেন তো? কোন শব্দে সাধু ভাষার ব্যবহার বেশি? তৎসম, তৎসম বা সংস্কৃত, তাই না? তৎসম বা সংস্কৃত শব্দে সাধু ভাষার ব্যবহার বেশি। আর চলিত ভাষার ব্যবহারটা কোথায় বেশি? চলিত ভাষার ব্যবহারটা অতৎসম। অতৎসম মানে, অতৎসম মানে কি? আমি মাঝখানে একটা হাইফেন দিয়েছি, দেখেন, তৎসম আর অতৎসম। মানুষ, হ্যাঁ, তৎসম ছাড়া আর যা আছে, তার মানে 5টা উৎসের মধ্যে তৎসমকে বাদ দিলে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, ওই 4টাকে একসাথে আমি কি বলছি? অতৎসম, মানে তৎসম ছাড়া আর যা আছে। তো এই অতৎসম বা মানে অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি, এই সমস্ত চলিত ভাষায় এগুলো ব্যবহার হয়, অতৎসম গুলো। ঠিক আছে? আর একটা বিষয় দেখবেন, যেমন সর্বনাম, তারপরে অব্যয়, তারপরে ক্রিয়া। এই সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই সমস্ত ক্ষেত্রে সাধু চলিতের রূপের পার্থক্য হয়। সাধু চলিতের রূপের পার্থক্য হয়। যেমন সর্বনাম কি? তারা। চলিত ভাষায় কি হয়? তারা। কিন্তু সাধু ভাষায় কি হবে? তাহারা। সাধু ভাষায় তাহারা। অব্যয়, যেমন চলিত আমরা বলি হতে, কিন্তু সাধু ভাষায় কি বলতে হবে? হইতে, হইতে। ক্রিয়া, যেমন লিখছি, লিখছি। আর সাধু ভাষায় কি বলবো? লিখিতেছি, লিখিতেছি। তাহলে দেখেন তো, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই সমস্ত ক্ষেত্রে সাধু চলিতের রূপে কি হয়? পার্থক্য হয়। পার্থক্যটা কি হয়? চলিত ভাষায় রূপটা কেমন হয় আর সাধু ভাষায় রূপটা কেমন হয়? সাধু ভাষায় রূপটা বৃদ্ধি পায় আর চলিত ভাষায় এটা সংকুচিত হয়। ঠিক আছে?
সাধু চলিত রূপের ক্ষেত্রে এগুলোর পার্থক্যটা কি, যে সাধু ভাষায় এই রূপটা বৃদ্ধি পায় আর চলিত ভাষায় এই রূপটা সংকুচিত হয়। মূলত এই পার্থক্যগুলোই পরীক্ষায় বেশি আসে, ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। দেখো তো এবারে ভাষা, পৃথিবীতে বিভিন্ন ভাষার বিভিন্ন জনগোষ্ঠী আছে। কোন ভাষায় সবচেয়ে বেশি মানুষ কথা বলে, সবচেয়ে বেশি ভাষা ব্যবহারকারী জনসংখ্যা? মান্দারিন, চীনের ভাষা, তাই তো। বাংলার অবস্থান কত? ভাষা ব্যবহারকারী জনসংখ্যায় বাংলার অবস্থান কত? ভাষা কত কত? ষষ্ঠতম। ষষ্ঠ। ভাষা ব্যবহারকারী জনসংখ্যায়, ভাষা ব্যবহারকারী জনসংখ্যায় বাংলার অবস্থান। আমাদের এই বিষয়ে নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণ, অর্থাৎ বাংলা একাডেমি যে মানে তথ্য, সেই তথ্যের উপরে আমাদের নির্ভর করতে হয়। তো সেই ক্ষেত্রে বাংলা একাডেমির সর্বশেষ যে আপডেট সেটা হলো ষষ্ঠ। যদি বাংলা একাডেমি আবার এরকম চিন্তা করে যে না এখন ষষ্ঠ থেকে সপ্তমে গেছে, তখন আবার সপ্তম লিখবেন। নতুন বই বের হলে, এবারে নতুন বই বের হয়েছে কিনা দেখেন, নতুন বইয়ে যদি আবার সপ্তম দিয়ে দেয় তাহলে আবার সপ্তম অ্যান্সার করবেন আপনারা, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এটা হলো ভাষা ব্যবহারকারী জনসংখ্যায়। আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে মাতৃভাষার দিক থেকে বাংলার অবস্থান কত। মানে ভাষা তো ব্যবহার করে অনেকে, কিন্তু নিজের ভাষা, মাতৃভাষা হিসাবে বাংলার অবস্থান কত? এটা হলো মাতৃভাষা হিসেবে বাংলার অবস্থান হলো পঞ্চম। পৃথিবীতে মাতৃভাষা ব্যবহারকারী জনসংখ্যায় বাংলার অবস্থান হলো পঞ্চম। আর একটা একটু খেয়াল রাখবেন, সেটা হলো দাপ্তরিক ভাষা। কি? দাপ্তরিক ভাষা হিসাবে বাংলার অবস্থান কত? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে যে ভাষাগুলোকে প্রাধান্য দেওয়া হয়, সেই দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান কত? এটা হলো দশম। কত? দাপ্তরিক ভাষা হিসেবে বাংলার অবস্থান দশম, ঠিক আছে। আচ্ছা, এই তথ্যগুলো একটু মাথায় রাখবেন। এবারে আসেন, আচ্ছা, ভাষার জন্য ব্যাকরণ নাকি ব্যাকরণের জন্য ভাষা, কোনটা? কার জন্য কোনটা? ভাষার জন্য ব্যাকরণ নাকি ব্যাকরণ? অবশ্যই ভাষার জন্য ব্যাকরণ, কারণ আগে ভাষার সৃষ্টি, সেই ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। এজন্য ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। কি বলা হয়? ভাষার সংবিধান। একটা দেশ পরিচালনা করার জন্য যেমন সংবিধান লাগে, একটা ভাষাকে পরিচালিত করতে হলে, নিয়ন্ত্রণ করতে হলে ব্যাকরণ লাগে। আপনারা দেখবেন যে পৃথিবী থেকে অনেক ভাষা হারিয়ে গেছে। আচ্ছা, নামাজের ব্রেক দেওয়া হবে, হ্যাঁ, 5 মিনিট, হ্যাঁ, নাকি এখনই দিব? এখন দিব? 5 মিনিট পরে দেন স্যার। আচ্ছা, আজান দিচ্ছি মাত্র। তো ভাষার সংবিধান বলা হয় ব্যাকরণকে, কারণ একটা ভাষা ব্যাকরণ ভাষাকে নিয়ন্ত্রণ করে। পৃথিবী থেকে অনেক ভাষা হারিয়ে গেছে, কেন জানেন? যে সমস্ত ভাষার ব্যাকরণ ছিল না, ওই ভাষাগুলোই হারিয়ে গেছে। যেমন দেখেন, সাপোজ গারো ভাষা। এখন গারো ভাষায় কথা বলে যারা গারো জনগোষ্ঠী, উপজাতি। তো একটা পরিবারে বাবা মা আর তাদের 2 সন্তান, গারো পরিবার, ছোট্ট একটা পরিবার। তো
ঘরের মধ্যে সবাই কি করে, গারো ভাষায় কথা বলে। কিন্তু এখন সুযোগ হয়েছে কি লেখাপড়া করার, প্রতিষ্ঠানে আসার, তো দেখা গেল তাদের দুই সন্তানকে ভর্তি করালো, স্কুলে ভর্তি করালো। তখন তারা তো আর গারো ভাষায় কথা বলছে না, তখন তারা কি করছে, তখন তারা স্বাভাবিক চলিত ভাষায় কথা শুনছে, বইয়ের ভাষা দেখছে, তারপরে বলার চেষ্টা করছে। তো এক সময় কি হয়ে যায়, তারা চলিত ভাষায় কথা বলা শুরু করে। বাইরে যখন যায় তখন চলিত ভাষায় বলে, ঘরের মধ্যে যখন যায় তখন গারো ভাষায় বলে। কিন্তু দেখা গেল কি, বাবা মা এক সময় তাদের মারা গেল, তখন বাবা মা মারা যাওয়ার সাথে সাথে দেখা যায় কি এই গারো ভাষার ব্যবহারটা আস্তে আস্তে কমে আসে। কারণ এই পরিবেশে যখন থাকে তারা গারো ভাষায় আর কথা বলে না, তখন চলিত ভাষায়, স্বাভাবিক ভাষায় কথা বলে। তো এভাবে আস্তে আস্তে কি হবে, ওই পরিবারগুলোর মধ্যে যারা মানে বয়স্ক লোকজন, বয়োজ্যেষ্ঠ লোকজন, তারা যখন মারা যাবে আস্তে আস্তে গারো ভাষার ব্যবহার করতে থাকবে। তারপরে একসময় দেখা যাবে এই ভাষা বিলুপ্ত হয়ে গেছে। এভাবে কিন্তু অনেক ভাষা পৃথিবী থেকে হারিয়ে গেছে। কিন্তু এই হারিয়ে যাওয়া থেকে ভাষাকে নিয়ন্ত্রণ করে, ভাষাকে বাঁচিয়ে রাখে, সেটাই হলো ব্যাকরণ। তাহলে ব্যাকরণ কি করে, ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, ঠিক আছে? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা, এটাই হলো ব্যাকরণের কাজ। এখন কি কি শৃঙ্খলা রক্ষা করে সে বিষয়গুলোতে পরে আসছি। তার আগে আরেকটা বিষয় একটু দেখবেন যে ব্যাকরণ এটা একটা সংস্কৃত শব্দ। ব্যাকরণ একটা সংস্কৃত শব্দ, এবং এটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, ব্যাকরণ শব্দটাকে যদি আপনি বিশ্লেষণ করেন, কি পাবো? বি যোগ আ যোগ ক্রি যোগ অন। এই যে বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এখানে যে আমি এত কিছু লিখেছি, বলেন তো এগুলো কি? এটা কি, এটা কি, এটা কি, এটা কি? বি যোগ আ যোগ ক্রি যোগ অন, এই বিটা কি? বিটা উপসর্গ না? উপসর্গ, সংস্কৃত উপসর্গ। বিটা উপসর্গ। আটা কি? উপসর্গ মনে হয়। আ উপসর্গ। ক্রিটা কি? ক্রিটা ধাতু, ক্রিটা হলো ধাতু। আর অনটা কি? অন প্রত্যয়। হ্যাঁ, তার মানে দুইটা উপসর্গ, একটা ধাতু, একটা প্রত্যয় মিলে এই ব্যাকরণ শব্দটার সৃষ্টি হয়েছে। তাহলে প্রশ্ন যদি আসে যে ব্যাকরণের কাজ কি? ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা। এখন এই যে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলাটা কি? ভাষার যে বিষয়গুলো ব্যাকরণ আলোচনা করে, এর মধ্যে একটা হলো ধ্বনি। ধ্বনি নিয়ে ব্যাকরণ আলোচনা করে, শব্দ নিয়ে ব্যাকরণ আলোচনা করে, বাক্য নিয়ে ব্যাকরণ আলোচনা করে, আর অর্থ নিয়ে ব্যাকরণ আলোচনা করে। তাহলে এই চারটা বিষয় হলো ব্যাকরণের, ভাষার মূল বিষয়, আর এই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করে ব্যাকরণ। তো ধ্বনি সংক্রান্ত যে ব্যাকরণের আলোচনা, ভাষার আলোচনা ব্যাকরণ করে থাকে, সেটাকে কি বলা হয়? ধ্বনি তত্ত্ব। শব্দের আলোচনাকে শব্দ তত্ত্ব, বাক্যের আলোচনাকে বাক্য তত্ত্ব, এবং অর্থের আলোচনাকে অর্থ তত্ত্ব বলা হয়। ঠিক আছে? এখন এগুলোর ইংরেজি প্রতিশব্দগুলো, এই কোশ্চেনটা কি হতে পারে, ক্লিয়ার হয়েছে কিনা? যে যদি প্রশ্ন আসে যে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়, ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হলো
এই চারটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু নামাজের ব্রেক নিয়ে নিই, তারপরে বাকিটা আলোচনা করবো, ঠিক আছে? ওকে। ব্রেক। নামাজের break। হ্যাঁ, 10 মিনিট থেকে। স্যার ব্রেক কত মিনিট থাকবে? 10 মিনিট হবে না? 10 মিনিট হবে? জি স্যার হবে। জি স্যার হবে। ঠিক আছে।
হ্যাঁ, তো এসেছেন সবাই? এই চারটা হলো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়। এগুলোর ইংরেজি পরিভাষাটা একটু শিখে রাখবেন। ধ্বনি তত্ত্বকে ইংরেজিতে কি বলা হয়? এটাকে বলা হয় ফনোলজি। শব্দ তত্ত্বকে বলা হয় মরফোলজি। বাক্য তত্ত্বকে বলা হয় সিনট্যাক্স। আর অর্থতত্ত্বকে বলা হয় সিমান্টিক্স। এগুলো হলো ইংরেজি পরিভাষা। তো এই চারটা হলো প্রধান আলোচ্য বিষয়, কিন্তু এগুলো ছাড়াও ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আরো বেশ কিছু বিষয় আলোচিত হয়ে থাকে। যেমন একটা হলো অভিধান তত্ত্ব। অভিধান তত্ত্ব, অভিধান তত্ত্বকে ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি। অভিধান তত্ত্বকে ইংরেজিতে বলা হয় লেক্সিকোগ্রাফি। এছাড়া আরো কিছু বিষয়ের আলোচনা হয়, যেমন ছন্দ, ছন্দ ও অলংকার প্রকরণ। অলংকার প্রকরণ এটাকে বলা হয় প্রোসোডি। ঠিক আছে, এগুলো হলো ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয়। তো আমরা প্রধান আলোচ্য বিষয় কি কি পেলাম? হ্যাঁ, প্রধান আলোচ্য বিষয় কি কি পেলাম, উচ্চতর পর্যায়ে কি কি আলোচিত সেটা পেলাম। এখন আমাদের আলোচনা হবে এই যে ধ্বনি তত্ত্ব নিয়ে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, যেমন এই যে প্রধান চারটা আলোচ্য বিষয়, এর মধ্যে সাব টপিক গুলো কি কি আছে ওইগুলো পরীক্ষা আসে। যেমন ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কি কি, ধ্বনি তত্ত্ব কি কি বিষয় নিয়ে আলোচনা করে, যেমন ধ্বনি, বর্ণ, হ্যাঁ, তারপরে হলো সন্ধি, হ্যাঁ, তারপরে নত্যবিধান, সত্যবিধান, বানান, এগুলো হলো ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ তত্ত্বের মধ্যে আছে কি কি, শব্দ প্রকরণ, পদ প্রকরণ, তারপরে কারক, সমাস, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, প্রকৃতি, প্রত্যয়, বচন, লিঙ্গ, পুরুষ যা আছে এগুলো হলো শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আর বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কি? বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হলো বাক্য, বাচ্য, উক্তি, প্রবচন, বিরচন, এগুলো হলো বাক্য তত্ত্বে। আর অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, অর্থ, হ্যাঁ, অর্থতত্ত্বের মধ্যে কি কি আছে? অর্থতত্ত্বের মধ্যে শব্দের মুখ্য অর্থ, গৌণ অর্থ, বাগার্থ, সমার্থ, বিপরীতার্থ, এই অর্থ সংক্রান্ত যা কিছু আছে সবই হলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো এগুলো একটু খেয়াল রাখবেন। তবে কিছু কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, সেটা হলো যেমন ধ্বনি পরিবর্তন। এটা নতুন যে বোর্ড ব্যাকরণ, এখানে আপনারা দেখবেন ধ্বনি পরিবর্তনকে এটা শব্দ তত্ত্বের মধ্যে ফেলা হয়েছে। আবার কারক, আমি কয়টা একটু আলাদা করে আপনাদের একটু বলে দিই, সেটা হলো যেমন সন্ধি, তারপরে হলো ধ্বনি পরিবর্তন, সন্ধি, ধ্বনি পরিবর্তন, এই দুটো, সন্ধি, ধ্বনি পরিবর্তন, এই দুটো হলো এখন শব্দ তত্ত্বের মধ্যে ফেলা হয়েছে। কারক আগে ছিল শব্দ তত্ত্বের মধ্যে, এখন এটাকে বাক্য তত্ত্বের মধ্যে ফেলা হয়েছে, বাক্য তত্ত্ব। ঠিক আছে, তারপরে বাগধারা, এটা অর্থতত্ত্বের মধ্যে। এগুলো একটু খেয়াল রাখবেন যে কারক কেন বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় হবে। এই কারণে যে কারক শব্দ নিয়ে না, একটা বাক্যের মধ্যে যে বিভিন্ন পদ থাকে, এই পদগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করে, বাক্যে পদগুলোর অবস্থান, বাক্যে পদগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই জন্য এটা হলো বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, তো এখন আমরা শুরু করব ধ্বনি তত্ত্ব নিয়ে।
আচ্ছা বলেন, ধ্বনি ধ্বনি কি আওয়াজ? ধ্বনি কি আওয়াজ, কিন্তু যে কোনো আওয়াজকে কি ধ্বনি বলা যায়? যে কোনো আওয়াজই কি ধ্বনি হবে? পাখির কিচিরমিচির, শিয়ালের হুক্কা হুয়া, এগুলো কি ধ্বনি? এগুলো আওয়াজ, কিন্তু ধ্বনি না। কেন ধ্বনি না? কারণ আওয়াজ, সব ধ্বনি আওয়াজ, কিন্তু সব আওয়াজ ধ্বনি না। আওয়াজ যদি অর্থপূর্ণ হয় তখন সেটাকে আমরা বলবো কি? ধ্বনি। অর্থাৎ অর্থপূর্ণ আওয়াজকে ধ্বনি বলা হয়। এখন এই ধ্বনিকে কি ধরা যায় না দেখা যায়? ধরাও যায় না, দেখাও যায় না। ধরাও যায় না, দেখাও যায় না। এখন কি করা যায় তাহলে? এটা কান দিয়ে শোনা যায় আর মুখ দিয়ে বলা যায়। কিন্তু আপনি এক নাছোড়বান্দার পাল্লায় পড়লেন। কি বলছে? আমি ধ্বনিকে দেখতে চাই। ধ্বনিকে তো দেখানো যাবে না, তারপরেও সে নাছোড়বান্দা যেহেতু, তখন আপনি তাকে কি করলেন? ধরে নিয়ে ওই আইপিএল এর মাঠে নিয়ে গেলেন। আইপিএল এর মাঠে নিয়ে গিয়ে দেখাচ্ছেন এই হলো ধ্বনি। এখন বলেন, আপনি কাকে দেখালেন? কাকে দেখালেন বলেন? হ্যাঁ, এম এস ধোনি। সে দেখে বলে যে না, আমি তো এই ধ্বনি না, আমি তো এই ব্যাকরণের ধ্বনি দেখতে চাই। তো যেহেতু ওই ধ্বনি মানলো না, এখন আপনি কি করলেন? আপনি বললেন যে ক, এই যে এটা হলো ধ্বনি। আপনি কি তাকে ধ্বনি দেখালেন? আপনি ক লিখে বললেন এটা হলো ধ্বনি, ক ধ্বনি। আপনি কি তাকে ধ্বনি দেখালেন? না, এটা ধ্বনি হয়নি। এটা কি হয়েছে? বর্ণ হয়েছে। তাহলে বর্ণ কাকে বলবো? বর্ণ কাকে বলবো? ধ্বনি লিখিত রূপে বর্ণ। হ্যাঁ, ধ্বনিকে যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি, চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় বর্ণ। অর্থাৎ যেটা কানে শোনা যায়, ওটাকে যদি চোখে দেখা যায়, হাত দিয়ে ধরা যায়, তখন সেটাকে বলা হয় বর্ণ। তার মানে শ্রুতিগ্রাহ্য যেটা ছিল, যেটা শ্রুতিগ্রাহ্য, কানে শোনা যায়, এই শ্রুতিগ্রাহ্য ধ্বনিকে যখন চোখে দেখা যায়, যেটা কানে শোনা গিয়েছিল ওটাকে যদি চোখ দিয়ে দেখা যায়, তখন সেটাকে বলা হয় বর্ণ। তার মানে শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য রূপকেই বলা হয় বর্ণ। কি বললাম? শ্রুতিগ্রাহ্য ধ্বনির দৃষ্টিগ্রাহ্য রূপকে বর্ণ বলা হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন। তাহলে এই ধ্বনিকে, মানে এখন তো বর্ণকে আমরা ধরতে পারবো না। একটা শেপ বানিয়ে ধরতে পারবো না? পারবো। ঠিক আছে, এবার আসেন, ধ্বনি কত প্রকার? দুই প্রকার। একটা হলো স্বর আর একটা হলো ব্যঞ্জন। একটা স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কোনটা? যার দুই পা আছে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। আর ব্যঞ্জন ধ্বনি পা আছে একটা, এক পায়ে চলতে পারে না, আর এক পা ধার করতে হয়। কার কাছে? স্বরের কাছ থেকে। তার মানে যারা স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে সেটা হলো স্বর, আর স্বরের সাহায্য নিয়ে যে উচ্চারিত হয় সে হলো ব্যঞ্জন। এখন এই স্বরকে আমরা দুটো ভাগ করব। একটা হলো রহস্য স্বর, আর একটা হলো দীর্ঘ স্বর। একটা রহস্য আর একটা দীর্ঘ। এখন আমাদের অ, এটা কি? রহস্য। আ, এটা অ রস্য, আ দীর্ঘ। রস্য ই, রস্য না দীর্ঘ? বলেন, রস্য ই রস্য না দীর্ঘ?
রস্য ই, রস্য না দীর্ঘ? বলেন, নামেই তো বলে দিচ্ছি, রস্য ই, রস্য ই, আর এটা হলো দীর্ঘ ই। তার মানে একটা খাটো ই আর একটা হলো লম্বা ই। একটা রস্য উ আর একটা দীর্ঘ উ, নামেই বলে দিচ্ছি। রি এটা রস্য, এ ওই ও ও। তাহলে রস্য স্বর কয়টা পেলাম? 4টা। দীর্ঘ স্বর কয়টা পেলাম? 7টা। তাহলে রস্য স্বর 4টা, দীর্ঘ স্বর 7টা। আবার স্বরকে আরো দুটো দিক থেকে ভাগ করা হয়। একটা হলো যৌগিক, একটা হলো মৌলিক। একটা যৌগিক আর একটা মৌলিক। আচ্ছা, এখন যৌগিক স্বর কয়টা বলেন তো? যৌগিক স্বর কয়টা? যৌগিক স্বর কয়টা বলেন? 25টি। ভেরি গুড। যৌগিক স্বর হলো 25টি। এই 25টি যৌগিক স্বরের মধ্যে কিছু আছে নিয়মিত, কিছু আছে অনিয়মিত। নিয়মিত আর অনিয়মিত এই দুই ভাগে বিভক্ত। নিয়মিত যৌগিক স্বর কয়টা? 2টা। অনিয়মিত 23টা। নিয়মিত যৌগিক স্বর হলো যেই যৌগিক স্বর মানে কি? যাকে ভাঙলে একাধিক মৌলিক স্বর পাওয়া যাবে, তাই তো? তো এই যে 2টা নিয়মিত যৌগিক স্বর, এর মধ্যে একটা আছে ওই, পরে পেজে যাওয়া লাগে, আর একটা আছে ও। একটা ওই আর একটা ও, এই দুটো হলো কি? নিয়মিত যৌগিক স্বর। কারণ এই দুইটা স্বর দুইটা মৌলিক স্বর থেকে দুটো মৌলিক স্বর যুক্ত অবস্থায় এই স্বরগুলো সৃষ্টি হয়েছে, এই জন্য এগুলোকে যৌগিক স্বর বলা হয়। এবং নিয়মিত, নিয়মিত এই কারণে যে আলাদা স্বতন্ত্র একটা বর্ণের সৃষ্টি করেছে। যেমন ওই, ওই এর মধ্যে কোন কোন বর্ণ আছে বলেন তো? ওই, এ ওই, অ যোগ রস্বই, ওই। ঠিক আছে? তাহলে একটা হলো অ আর একটা হলো ই। অ আর ই মিলে হয়েছে ওই। তার মানে দুইটা মৌলিক স্বর মিলে স্বতন্ত্র একটা বর্ণের সৃষ্টি করেছে। এখানেও তাই, এখানেও দুইটা বর্ণ মিলে এটা সৃষ্টি হয়েছে ওই। কি? ওই। এখানে কি আছে? অ যোগ রস্বই, এখানে অযোগ অযোগ রস্বই। ও ও ও ও, ঠিক আছে? অযোগ রস্বই। তবে অযোগ রস্বও যেমন ঠিক, হ্যাঁ, অযোগ রস্বও এটাও ঠিক। অযোগ রস্বও এটাও ঠিক। কারণ এই দুইটার কি আছে? যেমন দেখেন,
কি লিখেছি দেখেন, অতি অল্প হইল, এখানে উচ্চারণ করছি ও, আর এখানে বলছি অ, অল্প অ, তার মানে অ মানে ও এটাও যেমন হয়, অ এটাও হয়, এই জন্য অযোগ রস্য এটাও ঠিক, ও যোগ রস্য এটাও ঠিক। বুঝেছি? বুঝেছি কিনা বলুন? অযোগ রস্য ও যোগ রস্য দুটোই ঠিক, তবে একটা যদি চুজ করতে হয় তাহলে অযোগ রস্য। ওকে, তাহলে এই যে দুইটা যৌগিক স্বর, এই দুইটা যৌগিক স্বর দুইটা স্বতন্ত্র মৌলিক স্বর মিলে সৃষ্টি হয়েছে, এই জন্য যৌগিক বলছি। আর একটা বিষয় দেখবেন, এই যে দুইটা যৌগিক স্বর, এই দুইটা যৌগিক স্বর মানে যৌগিক স্বর দুইটা মৌলিক স্বর মিলে যে যৌগিক স্বরের সৃষ্টি হয়েছে, স্বতন্ত্র একটা বর্ণের সৃষ্টি হয়েছে না, স্বতন্ত্র একটা বর্ণের সৃষ্টি হয়েছে, কিন্তু বাকি যে 23টা এরা কিন্তু এরকম বর্ণ সৃষ্টি করে না। এই জন্য ওই এবং ও এই দুইটা বর্ণকে কি বর্ণ বলা হয় বলেন তো? ওই এবং ও এই দুইটা বর্ণকে কি বর্ণ বলা হয়? এদেরকে বলা হয়, এই দুটো বর্ণকে বলা হয় যৌগিক, যৌগিক কি বলেন? স্বর গাপক স্বরজ্ঞাপক। বর্ণ। ঠিক আছে, যৌগিক স্বর গাপক, যৌগিক স্বর গাপক বর্ণ বলা হয়। ঠিক আছে, তাহলে ওই এবং ও এই দুটাকে বলা হয় যৌগিক স্বর গাপক বর্ণ। ওকে, এবার আসেন মৌলিক স্বর। মৌলিক স্বরটা কি? যাকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না। আচ্ছা, এই বিষয়টা একটু আলোচনা করে দিই। এই যে দুইটা অনিয়মিত যে 23টা মৌলিক স্বর, যৌগিক স্বর, এরা কিন্তু যৌগিক, বাট আলাদা কোনো বর্ণের সৃষ্টি করে না। যেমন আ এটা একটা মৌলিক স্বর, আর ই এটা একটা মৌলিক স্বর। এখন এই দুইটা মৌলিক স্বর মিলে এখানে যেমন অ আর উ মিলে একটা বর্ণ সৃষ্টি হয়েছে, অ আর ই মিলে আর একটা বর্ণ সৃষ্টি হয়েছে, কিন্তু এই দুইটা মিলে আলাদা কোনো বর্ণের সৃষ্টি হয় না। দুইটা তখন কি করে? পাশাপাশি থাকে, আ রস্বই আই। ঠিক আছে, তো এখানে আর পরিবর্তে আকার থাকতে পারে, আর এখানে রস্বই থাকতে পারে, তখন কি এইগুলোকে বলা হয় অনিয়মিত, অনিয়মিত যৌগিক স্বর। দুইটা মৌলিক স্বর পাশাপাশি থাকে কিন্তু স্বতন্ত্র কোনো বর্ণের সৃষ্টি হয় না। ঠিক আছে, আচ্ছা, তো মৌলিক স্বর কি? যাকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না। আচ্ছা, আমরা একটু দেখে নি আগে, একটু দেখে নি। অ, আ, হ্রস্বই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই হলো আমাদের টোটাল স্বর বর্ণ, তাই তো? এর মধ্যে দুটোকে আমরা অলরেডি কি যৌগিক স্বর পেয়েছি। এই দুটাকে যেহেতু যৌগিক স্বর পেয়েছি, সুতরাং এরা তার মৌলিক হওয়ার চান্স নাই, এরা দুইটা যৌগিক স্বর। বাকি থাকলো 11টা। এখন এই 11টা কি মৌলিক স্বর? আমরা একটু দেখি। অ মৌলিক, আ মৌলিক, যাকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না, সেটা হলো মৌলিক। আমি কি বলতে পারবো? আমরা, আমি, না, এটা ভাঙা যাবে না। হ্রস্ব ই, দীর্ঘ ই, এখানে দেখেন হ্রস্ব ই আর দীর্ঘ ই এই দুটা বর্ণ আলাদা,
খেয়াল করেন, এই দুটো বর্ণ আলাদা, কিন্তু স্বর দুইটা আলাদা না। হ্রস্ব ই, আমি যদি এটাকে ই সিম্বল দিই, ই, হ্রস্ব ই, আর এটা হলো দীর্ঘ ই, তাহলে হ্রস্বই হোক আর দীর্ঘই হোক, ধ্বনিটা কি ই। আমি এখানে তাহলে কয়টা স্বর পেলাম? একটাই, একটা খাটো ই আর একটা হলো লম্বা ই। হ্রস্ব আর দীর্ঘ না, একটা খাটো ই আর একটা হলো লম্বা ই, একটা হ্রস্ব ই আর একটা হলো দীর্ঘ ই। বর্ণ দুটা হলেও স্বর কি একটাই না, ই। আবার যেমন দেখেন, হ্রস্ব উ দীর্ঘ উ, হ্রস্ব উ খাটো উ, দীর্ঘ উ লম্বা উ। হ্যাঁ, বর্ণ দুইটা কিন্তু স্বর দুইটা না। কারণ হ্রস্ব, আমি যদি এটাকে সিম্বল দিই উ, ইউ দিলাম, হ্রস্ব উ দীর্ঘ উ, দুইটাই কিন্তু কি, দুটাই কি, হ্যাঁ, উ, দুটাই উ, হ্রস্ব উ দীর্ঘ উ। বর্ণ দুটা হল, আলহামদুলিল্লাহ ভালো আছেন, আলহামদুলিল্লাহ দেখো সবই ঠিক। কথা কি বুঝেছেন? তাহলে এটা ধ্বনিটা হলো উ। রি, রি এটাকে কি ভাঙা যায়? আমরা কি এভাবে লিখতে পারি না? রি, রি মানে কি? র যোগ ই, র যোগ ই, রি। ভাঙা গেল তো, রি কে ভাঙা গেল না? ভাঙা গেল। যেহেতু ভাঙতে পেরেছি, সুতরাং মৌলিক না। যাকে ভাঙা যায় সেটা মৌলিক হতে পারে না। যেহেতু ভাঙতে পেরেছি, সুতরাং মৌলিক না। তাহলে কি যৌগিক? আবার যৌগিকও বলা যায় কিনা দেখেন তো, যৌগিকও বলা যায় কিনা। যৌগিক স্বর কাকে বলে? আমরা দেখলাম, এর আগে দেখেছি যে যৌগিক স্বর কাকে বলে। দুইটা মৌলিক স্বর মিলে যেটা সৃষ্টি হয় সেটা হলো যৌগিক স্বর। দুইটা মৌলিক স্বর, তাই তো? দুইটা মৌলিক স্বর মিলে যেটা সৃষ্টি হয় সেটা হলো মৌলিক স্বর। মানে যৌগিক স্বর হলো দুইটা মৌলিক স্বর মিলে সৃষ্টি হয়। তাহলে এখানে রিকে যেহেতু আমি ভাঙতে পেরেছি, সুতরাং এটা মৌলিক হবে না। মৌলিককে ভাঙা যায় না, ভাঙতে পেরেছি সুতরাং মৌলিক না। আবার এটা যেহেতু কি দুইটা স্বর মিলে, দুইটা রিটাকে ভেঙে আমরা কি পেয়েছি? একটা র আর একটা হ্রস্ব ই। তাহলে দুইটা কি স্বর? দুইটা কি স্বর? না, রটা তো স্বর না, রটা ব্যঞ্জন। তাহলে স্বর আর ব্যঞ্জন মিলে কি স্বর হয়? মানে যৌগিক স্বর হয়। যৌগিক স্বর হতে গেলে তো দুইটাকেই মৌলিক স্বর হতে হবে। ব্যঞ্জন আর স্বর মিলে কখনো স্বর হয় না। সুতরাং এখানে যেহেতু ভাঙা যাচ্ছে তাই মৌলিক না। আবার দুইটা ভিন্ন, একটা স্বর আর একটা ব্যঞ্জন, এটা ব্যঞ্জন এটা স্বর আর ব্যঞ্জন মিলে যেটা সৃষ্টি হয়েছে তাকে কি আমরা কি বলবো? যৌগিক বলবো না। যৌগিক হতে গেলে তো দুইটাই মৌলিক স্বর হতে হবে। তার মানে রি এটা যৌগিকও না, এটা মৌলিকও না। মানুষের মধ্যে দেখা যায় না কিছু মানুষ পুরুষও না মহিলাও না, কি তাদেরকে কি বলবেন? রিটা হলো তাই, ও পুরুষও না মহিলাও না, না যৌগিক না মৌলিক। ঠিক আছে? এটা মৌলিক, ও মৌলিক। তাহলে কয়টা পেলাম? 1 2, এখানে বর্ণ দুটো হলেও স্বর একটা, 3, এখানেও তাই, 4, এখানে 5, এখানে 6। তাহলে যৌগিক স্বর, মৌলিক স্বর কি 6টা? মৌলিক স্বর কয়টা তাহলে? মৌলিক স্বর তাহলে কয়টা? কয়টা পেলাম? 6টা পেয়েছি।
1 2 3, এই যে বললাম না এই দুটো বর্ণ হলেও স্বর একটাই, এখানে দুটো বর্ণ হলেও স্বর একটা, তাহলে 1 2 3 4 5 6, 6টা পেয়েছি। মৌলিক স্বর কি 6টা? মৌলিক স্বর 6টা না। আচ্ছা, এটা ক্লিয়ার করে লিখি। কি লিখেছি বলেন, কি লিখেছি? এ মন, কি লিখেছি? এ মন, এ মন কি? এ মন এমন করে কেন? হ্যাঁ, এমন এমন করে কেন? এমন। ও, তাহলে এমন এমন করে কেন? ওটাকে যদি আপনি এ বলেন তাহলে এটাকে এ বলেন, তাহলে এমন এমন করে কেন, নাকি এমন এমন করে কেন, কোনটা? এমন এমন করে কেন? এ, এখানে বলছেন আপনি এ, আর এখানে কি বলছেন? এ। এ এ এটা আমাদের ভাষায়, আমাদের উচ্চারণে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে, মানে এটাকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না। সুতরাং এটা একটা মৌলিক স্বর, যদিও আমাদের বাংলা বর্ণমালায় নামে কোনো বর্ণ নাই, কিন্তু তারপরেও এটা একটা কি মৌলিক স্বর, এটাকে ভাঙা যায় না, আলাদা করা যায় না, বিশ্লেষণ করা যায় না। এখন এই কে আমরা এইভাবেই লিখি। বিভিন্ন সময় এটাকে লেখার প্রচলন ছিল, যেমন এ দিয়ে লেখা হয়েছে, কি লিখলাম? অ্যাড, তাই না? আবার এখানে এ উচ্চারণ করছি, তাই না? আবার এভাবেও লেখা হয়েছে, অ্যাড, এভাবে লেখা হয়েছে। আবার এটা, তাই না? অ্যাড এভাবে আগে লেখা হতো, পরে বললো না এটা ঠিক না, তখন এইভাবে, এখন বলছে যে বাংলা একাডেমি বলছে যে না, এ লিখতে হলে এইভাবে লিখতে হবে। লিখতে কিভাবে লিখতে হবে? স্বরে অ লিখে তার সাথে জফলা দিয়ে আকার দিয়ে তারপরে অ্যাড। যেখানে সেখানে কি লিখতে হবে? কি এটা? এপেক্স না অ্যাপেক্স? দেখে না, অ্যাপেক্স। কিন্তু এইভাবে লিখলে কি, এইভাবে লিখলে কি অ্যাপেক্স হয়? বাংলায় লিখে কিভাবে? ওরা বাংলায় লিখে কিভাবে? এইভাবে। এটার উচ্চারণ কি হবে বলেন? এটার উচ্চারণ কি হবে? এফেক্স। না, অ্যাপেক্স হবে কেন? শুধু এ দিয়ে কি উচ্চারণ হয়? এটা হয়েছে এপেক্স। আপনাকে অ্যাপেক্স লিখতে হলে এইভাবে লিখতে হবে, অ্যাপেক্স। কথা বুঝলাম? সুতরাং এটা আগে এইভাবে লেখার প্রচলন ছিল, আগে এইভাবে ছিল, এইভাবে ছিল, পরে এটাও বাদ, এটাও বাদ। এখন শুধু কি করতে হবে? এখন শুধু এইভাবে বাংলা একাডেমি লেখার কথা বলেছে, ওটা পেছে গেছে, স্বরে অ লিখে জফলা দিয়ে আকার, এটাই হলো তো এই এটা হলো আমাদের মৌলিক স্বর। এখানে 6টা যোগ এই হলো 7টি মৌলিক স্বর। কয়টা মৌলিক স্বর? 7টা। ঠিক আছে? অ, আ, ই, উ, এ, ও, আর একটা হলো এই 7টা হলো মৌলিক স্বর। ঠিক আছে, তাহলে মৌলিক স্বর নিয়ে মোটামুটি আলোচনা আমরা করলাম। এবার আসি
আহ, স্যার জি এখানে রিটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে ফেলা হবে, যেহেতু দুইটার মধ্যে পড়ছে না? রিকে কোনোটার মধ্যেই ফেলা যাচ্ছে না, যৌগিক না মৌলিক না, যৌগিক না মৌলিক। ওই যে বললাম না পুরুষও না মহিলাও না, এই জন্য এটা বাদ। ওকে। যৌগিক মৌলিক দুইটার একটাতে হলে সেটার মধ্যে তো ওটাকে ফেলতাম, কিন্তু ওকে কারোর মধ্যেই ফেলা যাচ্ছে না, ও বাদ। ঠিক আছে, বাকি ওটা বাদ দিয়ে আমাদের এই দুটো এক, এই দুটো এক করে মোট 6টা, আর এই একটা, এটা হলো 7টা মৌলিক স্বর। ঠিক আছে, এবার আসেন ব্যঞ্জন। ব্যঞ্জন, ব্যঞ্জন বর্ণ কয়টি? 39। এর মধ্যে প্রথমে আমি ক খ লেখেন না আপনারা অনেকদিন, তাই না? কতদিন ক খ লিখেন না বলেন? অনেকদিন, অনেকদিন আপনারা ক খ লিখেন না, আজকে ক খ লিখবেন। কি লিখবেন? ক খ লিখবেন। এখানে অ, এখানে ক, আর এখানে লিখবেন ম। এবার ক খ গুলো একটু সিরিয়ালি লিখে যান, দেখি কার কার মনে আছে। বুঝতে পারছেন কিভাবে লিখবেন? এই যে এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢমূর্ধন্য। ত, থ, দ, ধ, দন্ত ন। হ, হ, ব, ভ, ম। এই হলো ব্যঞ্জন। কয়টা ব্যঞ্জন পেয়েছি এখানে? 25টা। 25টি। এই 25টি বর্ণ, এই 25টি বর্ণ একটা বর্গের মধ্যে অবস্থান করছে। দেখেন এইদিকে 5টা, এইদিকে 5টা, তাহলে এইদিকেও যা এদিকেও তাই, এটা একটা স্কয়ার হয়ে গেছে না, বর্গ হয়ে গেছে। এই জন্য এই বর্ণগুলোকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বর্ণ? বর্গীয় বর্ণ। আর এই বর্ণগুলো আমাদের বাকযন্ত্র থেকে উচ্চারণের সময় বাকযন্ত্রের কোথাও না কোথাও কি করে ধাক্কাধাক্কি করে, স্পর্শ করে এগুলো উচ্চারিত হয়। এই জন্য এগুলোকে আবার কি বলা হয়? বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ। আর একটা বলা হয়, যার নাম হলো স্পৃষ্ট বর্ণ। তার মানে বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ একই কথা। বর্গীয় বর্ণ, স্পর্শ বর্ণ, স্পৃষ্ট বর্ণ একই কথা।
ওকে, এবার আসেন দেখেন, এখানে আমরা এক একটা লাইনে কয়টা করে বর্ণ পেয়েছি? 5টা। এই 5টা বর্ণ মিলে একটা কি বলেছি, এগুলো বর্গীয় বর্ণ বলেছি না? এই 5টা বর্ণ মিলে একটা দল, একটা গ্রুপ, একটা কি বর্গ। আর প্রথমে যে আছে সে হলো এই বর্গের লিডার। 5টা না, এই 5টার মধ্যে প্রথমে যে আছে সে হলো সেই এই বর্গের লিডার, নেতা। আর বর্গের নাম তার নাম অনুসারে এই বর্গের নামকরণ করা হয়েছে। অর্থাৎ এই 5টা বর্ণ একটা নির্দিষ্ট স্থান থেকে উচ্চারিত হয়। কোথা থেকে উচ্চারিত হয় বলেন? ক, খ, গ, ঘ, ঙ, এগুলো কোথা থেকে? কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে। এই জন্য এদেরকে কি বলা হয়? কণ্ঠবর্ণ। কি? ক, খ, গ, ঘ, ঙ। এই 5টা বর্ণকে বলা হয় কণ্ঠবর্ণ। আর আমাদের এখানে কি আছে? তালু আছে। তালুতে জিহ্বা গিয়ে তালুর সাথে লাগলে উচ্চারিত হয় চ, ছ, বর্গীয় জ, ঝ। তালু থেকে এই 5টি বর্ণ উচ্চারিত হয়। আর তালু থেকে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলোকে বলা হয় তালব্য বর্ণ। কি বর্ণ? তালু থেকে উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় তালব্য বর্ণ। ঠিক আছে? আর তালুর ওপরে ঠিক এইখানটাই, হ্যাঁ, তালুর ওপরে এই যে একটা গম্বুজের মতো এরকম একটা জিনিস দেখা যায়, গম্বুজের মতো এইরকম দেখা যাবেন না, জিহ্বা দিয়ে বা হাত দিয়ে দেখেন। এই যে গম্বুজের মতো দেখা যায় এটাকে বলা হয় মূর্ধা। কি বলা হয়? মূর্ধা। এই জিহ্বা গিয়ে যখন মূর্ধার সাথে লাগে তখন টং টং করে উঠে, উচ্চারিত হয় ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ল। মূর্ধা থেকে এই বর্ণগুলো উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। মূর্ধা থেকে এই বর্ণগুলো উচ্চারিত হয় বলে এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ। ঠিক আছে? আর আমাদের জিহ্বা, দাঁত, জিহ্বা গিয়ে যখন দাঁতের গোড়ার সাথে লাগে, জিহ্বা গিয়ে যখন দাঁতের গোড়ার সাথে লাগে তখন সেটাকে কি বলা হয়? তখন এই বর্ণগুলো উচ্চারিত হয় ত, থ। দন্তমূল থেকে এই বর্ণগুলো উচ্চারিত হয়, এই জন্য এদেরকে বলা হয় দন্ত বর্ণ। দন্ত বর্ণ। ঠিক আছে? মানে দাঁত আর জিহ্বার মধ্যে এমন শত্রুতা, জিহ্বা মাঝে মধ্যে চেষ্টা করে যে দাঁতগুলোকে যদি দুই ঠোঁটের মাঝখান দিয়ে ধাক্কা মেরে ফেলে দিতে পারতাম। এই দুরভিসন্ধি, জিহ্বার এই দুরভিসন্ধি কখনো কখনো দাঁত বুঝে ফেলে, আর যখন বুঝে ফেলে তখন একদম দাঁতকে সাইজ করে দেয়। কি করে? একদম রক্তারক্তি করে ফেলে। তো দাঁত আর জিহ্বার সংযোগ থেকে উচ্চারিত হয় ত, থ, দ, ধ, দ, ত। ঠিক আছে? এবার দেখেন প, ফ, ব, ভ, ম, এই যে 5টা বর্ণ, এই 5টা বর্ণ উচ্চারণের জন্য আপনারা তো অনেক বাহাদুর দেখেছেন না? কিন্তু এমন বাহাদুর কি কখনো দেখেছেন যে এই বর্ণগুলো উচ্চারণ করবে কিন্তু ঠোঁটের সাথে ঠোঁট লাগাবে না? দেখেন তো চেষ্টা করে, ঠোঁটের সাথে ঠোঁট না লাগে এই বর্ণগুলো উচ্চারণের চেষ্টা করেন। প বলবেন কিন্তু ঠোঁটের সাথে, হ্যাঁ, কোনটা কোনটা বলেন? মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় চেষ্টা করতে দেখা যায়। কি? ওই যে আমাদের মোহাম্মদ হানিফের এলাকায় পানি বলে না, কি বলে? হানি, তাই না?
আবার কি বলে ফানি। তো হানি বলেন আর ফানি বলেন, কে বলে? বলে না? না হানি বলে স্যার। হানি বললে কি আর পানির স্বাদ মিটবে? মিটবে না। এই বর্ণগুলো উচ্চারণের জন্য ঠোঁটের সাথে ঠোঁটের মহব্বত। আর ঠোঁটের আরেক নাম কি? ওষ্ঠ। এই জন্য এই 5টা বর্ণকে বলা হয় ওষ্ঠ বর্ণ। ঠিক আছে, তাহলে দেখেন তো আমরা এখানে উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণ কয় প্রকার পেয়েছি? এটা হলো উচ্চারণের স্থান অনুযায়ী। উচ্চারণের স্থান অনুযায়ী, ঠিক আছে? কয়টা স্থান থেকে উচ্চারিত হয় তো দেখলাম আমরা। উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণ 5 প্রকার। একটা হলো কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। ঠিক আছে, এই 5টা স্থান থেকে উচ্চারিত হয়। দেখেন এখানে কোশ্চেন দিল আপনাকে যে ক খ গ ঘ ঙ কোথা থেকে উচ্চারিত হয়? কণ্ঠ। এতগুলো দিবে না, খালি একটা বর্ণ দিবে যে গ উচ্চারণের স্থান অনুযায়ী গ এর পরিচয় দিন বা কোন ধরনের বর্ণ। তাহলে গ এটা হলো কণ্ঠ বর্ণ। তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য, এগুলো হলো মূর্ধন্য বর্ণ। কিভাবে বুঝবেন? মাথায় রাখবেন, কতে হলো কণ্ঠ আর ট ঠ ড ঢ মূর্ধন্য, যেখানে মূর্ধন্য আছে সেখানে হলো মূর্ধন্য বর্ণ, যেখানে দন্ত আছে এখানে হলো দন্ত বর্ণ। ঠিক আছে, তাহলে কণ্ঠ পেলাম, মূর্ধন্য পেলাম, দন্ত ন পেলাম। আর ঠোঁটের সাথে ঠোঁটের সংযোগ থেকে উচ্চারিত হয় ওষ্ঠ, তাই তো? আর তালু ছাড়া উচ্চারিত হয় না তালব্য। এই হলো আমাদের উচ্চারণ স্থান অনুযায়ী 5 ধরনের শব্দ বর্ণ। এবার এতটুকু ক্লিয়ার হয়েছে তো? এতটুকু ক্লিয়ার হয়েছে বলেন? জি স্যার। ওকে, এবার আসেন। আচ্ছা বলেন তো, ক উচ্চারণ করতে কষ্ট বেশি হয় নাকি খ উচ্চারণ করতে কষ্ট বেশি হয়? খ উচ্চারণ করতে। কষ্টটা কার হয়? যে উচ্চারণ করে তার। যে উচ্চারণ করে তার কষ্ট, তার জানের কষ্ট, তার প্রাণের কষ্ট হয়। ক উচ্চারণ করতে প্রাণের অল্পই কষ্ট হয়, কিন্তু খ উচ্চারণ করতে প্রাণের মহা কষ্ট হয়। ক উচ্চারণ করতে প্রাণের অল্প কষ্ট হয়, তাই এর নাম হলো অল্প প্রাণ। আর খ উচ্চারণ করতে মহা কষ্ট হয়, তাই এর নাম মহাপ্রাণ। তাহলে ক উচ্চারণ করতে প্রাণের অল্প কষ্ট হয় তাই অল্প প্রাণ, খ উচ্চারণ করতে মহা কষ্ট হয় তাই মহাপ্রাণ। এটা শুধু ক না, কচ ট ত প, কচ ট ত প অল্প প্রাণ, খছ ঠ থ ফ মহাপ্রাণ। বুঝতে পারছেন? কচ ট ত প অল্প প্রাণ, খছ ট ত প মহাপ্রাণ। ঠিক একই ভাবে কচ ট ত প এর মতো গজ ঢ ত ব এগুলো অল্প প্রাণ। আর ক্ষয়ের মতো ঘঝ ঢধব এটা হলো মহাপ্রাণ। তার মানে কচ ট ত প অল্প প্রাণ, খ ছ ঠ থ ফ মহাপ্রাণ, গজ ঢধব অল্প প্রাণ, ঘঝ ঢধব মহাপ্রাণ। কথা বুঝেছেন? আর সেই ধারাবাহিকতায় অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ, আর শেষে এটা হলো মহাপ্রাণ। মহাপ্রাণ। কথা বুঝেছেন? এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, এই যে বর্ণ 5টা দেখছেন, এই বর্ণগুলোর স্বভাব কেমন জানেন? এরা ওই শেষের 5টা বাদ দিয়ে এই বাকি যে 20টা
এই বর্ণগুলো তাদের যাতায়াতের জন্য একটাই রাস্তা, সেটা হলো মুখ। মুখকে বলে আমার মুখ দিয়ে তারা যাতায়াত করে। কিন্তু এই বর্ণগুলো এরা অল্পে তুষ্ট না, এদের আরো চাই। এরা বলছে না, আমাদের একটা না, আমাদের যাতায়াতের জন্য দুইটা রাস্তা লাগবে। কারণ কে দেবে তাদের এই আশা, কে দেবে ভরসা? তখন নাগ বলছে, আমার কাছে আসো, আমি তোমাদের এই আবদার পূরণ করব। তো এই 5টা ননম, কি ননম, এই 5টা বর্ণ এরা কি করে? নাক দিয়ে যাতায়াত করে। এই জন্য এদেরকে কি বলা হয়? নাসিক্য বর্ণ, অথবা বলা হয় অনুনাসিক, অথবা সানুনাসিক। ঠিক আছে, নাসিক্য বা অনুনাসিক বা সানুনাসিক বর্ণ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? তাহলে অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, আবার এগুলোকে নাসিক্য বলা হয়। তাহলে এটা একটু মুখস্থ করে ফেলতে হবে। কি? কচট তপ অল্প প্রাণ, খছট থপ মহাপ্রাণ, গজড ধব অল্প প্রাণ, গজড ধব মহাপ্রাণ। আমি এগুলো ক্লাসে কোরাস করাই, কারণ আপনাদেরকে ওই প্রান্তে সেই বসে আছেন সাতক্ষীরা, ওইখানে তো বলতে পারি না, তাই না? কে? আব্দুল্লাহ মামুন, বলেন এই শাড়ির বর্ণগুলো বলে যান, আমি যেভাবে বললাম। কচট তপ, খছট থপ, গজড ধব, গজড ধব। বলেন, দ্রুত বলেন। কচট তপ, খচট থক, গজ গজড দব, গঝড দভ, গজড ধব, হ্যাঁ, গজড ধব। ওয় ননম, ওয় কি? ন ন ননম, ননম। ননম। হ্যাঁ, এই হলো আমাদের 25টা বর্ণ। আচ্ছা, এবার আসেন, আপনারা ঘোষদের চিনেন? ঘোষ কারা? ঘোষ কারা বলেন তো? ঘোষ কারা? যারা দুধ নিয়ে কাজকর্ম করে, গরু থেকে দুধ পায়, সেই দুধ দিয়ে দই, মিষ্টি, মাঠা এগুলো বানায়, তারা হলো ঘোষ। তার মানে ঘোষদের সম্পর্ক কিসের সাথে? দুধের সাথে। দুধ না থাকলে ঘোষ নামক কারো জন্ম হতো না, কারণ দুধ দিয়েই দই, মিষ্টি, মাঠা এগুলো বানায়। তো এখানে দেখেন, এখানে কোথাও দুধ আছে নাকি? দেখেন তো, এখানে কোথাও দুধ আছে? এই যে দুধ আছে, এই যে দুধ। তাহলে যেখানে দুধ আছে সেখানে কি আছে? যেখানে দুধ আছে সেখানে ঘোষ আছে। এই কারণে এদেরকে বলা হয় ঘোষ বর্ণ। কি বলা হয়? ঘোষ বর্ণ। কারা? কারা? 1 2 3, শেষ 3 কলাম, শেষ 3 কলাম, 3 4 5, 3 4 5, এই শেষ 3 কলাম হলো ঘোষ। গজড ধব, ঘঝড ধব, ওয় ননম। এই 15টা না, এই 15টা হলো ঘোষ বর্ণ, কারণ দুধ নিয়ে তারা কাজকর্ম করে। কিন্তু যারা দুধ চোখে দেখা তো, মানে খাওয়া তো দূরের কথা, কখনো চোখেও দেখে নাই, তো দুধ নিয়ে যারা কাজকর্ম করে না তাদেরকে কি বলবেন? দুধের কারণে যাদের জন্ম তারা হলো ঘোষ। আর যারা
দুধ খায় নাই, চোখে দেখে নাই, হ্যাঁ, তাদেরকে কি বলবেন? অঘোষ। 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 ঠিক আছে, তার মানে অঘোষ কারা? অঘোষ কারা বলেন? অঘোষ কারা? কচটতপ খচটতপ। পাঁচটা পাঁচটা 10টা। প্রথম 2 কলাম কচটতপ খচটতপ, এই 2 কলাম হলো অঘোষ। আর গজডদব ঘজডদব উইয়ননম, এটা হলো ঘোষ। বুঝলাম? তাহলে ঘোষ কারা? যারা দুধ নিয়ে কাজকর্ম করে। যেখানে দুধ আছে সেখানে ঘোষ আছে, আর যেখানে দুধ নাই সেখানে ঘোষ নাই। তাহলে ঘোষ নাই, তাহলে কে আছে? অঘোষ। ঘোষ নাই, তাহলে এখানে অঘোষ আছে। বুঝেছেন? ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার। এখান থেকে শত শত প্রশ্ন আছে। হবে? শত শত প্রশ্ন করা যাবে? যাবে স্যার। যাবে না? দেখেন, কোনটি অল্প প্রাণ, কোনটি মহাপ্রাণ? অল্প প্রাণ মহাপ্রাণ, কোনটি নাসিক্য? গেল। আবার কোনটি অল্প প্রাণ অঘোষ, কোনটি মহাপ্রাণ অঘোষ, কোনটি অল্প প্রাণ ঘোষ, কোনটি মহাপ্রাণ ঘোষ। একটা বর্ণ দিয়ে একটা কোশ্চেন। ঠিক আছে? তাহলে এরকম ভাবে কোশ্চেন এখানে আসতে পারে। এখন আপনি যদি এটাকে মুখস্থ করেন, মুখস্থ করলে এটা মনে থাকবে না, আর এটা মুখস্থ করার জিনিসও না। তাহলে কি করতে হবে? জাস্ট এই ছকটা, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এই ছকটা মাথার মধ্যে ইনস্টল করে নেবেন। এখান থেকে যত টাইপের কোশ্চেন আসুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন এখানে তো 25টা লিখেছিলাম, আরো আছে না? জ, র, ল, তালব স, মূর্ধন্য স, দন্ত স, হ, রয়বিন্দু র, রয়বিন্দু র, অন্তস্থ, খণ্ডত অনুস্বর, বিসর্গ, বাকি বর্ণগুলো, তাই তো? এখন দেখেন, মানে ম পর্যন্ত ছিল 25টা, আর এখানে আছে বাকিগুলো। এখন দেখেন তো, জ, জকে অলরেডি আমরা কিন্তু ব, ব, এই বকে কিন্তু আমরা অলরেডি পেয়েছি। কোথায়? এই যে ব, এই যে ব, এই বকে আমরা বর্গীয় বর্ণ হিসেবে বর্গের মধ্যে পেয়েছি। তাহলে এর বাহিরে কি ব আছে? এক সময় ছিল, এই বটা বাংলা বর্ণমালায় এক সময় ছিল, এক সময় বাংলা বর্ণমালায় এই বটা ছিল, কিন্তু এখন এটাকে বিলুপ্ত করা হয়েছে। কেন? কারণ এক সময় দেখা যেত, যেমন আমি যদি লিখি কি লিখলাম বলেন তো? কি লিখলাম? কম্বল। তাহলে কম্বল, এখানে ব আসছে, তাহলে সে অনুযায়ী আমি যদি এটাকে কি বলি, কি বললাম, কি বলবো এটাকে? তনবি। তনবি বললে যারা তন্নি নামে আছে তারা কিন্তু খেপে যাবে। তো এখানে এই বয়ের উচ্চারণ আমি করছি না, বাট এখানে বয়ের উচ্চারণ করছি। একটা
জায়গায় ব সাইলেন্ট থাকছে, একটা জায়গায় ব উচ্চারিত হচ্ছে। এই কারণে বয়ের দুইটা প্রয়োজন ছিল। কয়টা বয়ের প্রয়োজন ছিল? আবার বরে আবার বউ ভাববেন না যে দুইটা বইয়ের প্রয়োজন ছিল। ব হয় তো, তাই না? এখন এই দুইটা যদি ব হয় তাহলে সমস্যা হয়। তখন বৈয়াকরণে বললেন যে না, দুই বউ থাকলে ঝগড়া হবে, দুই বউ থাকলে কি হবে? সমস্যা হবে। এই জন্য এই বটাকে তারা বাদ দিলেন। তাহলে ব থাকলো একটাই, কোনটা? ওই যে বর্গের মধ্যে যে ব, ওইটা। তাহলে বাদ দিলাম, কিন্তু এটা যদি আমি রাখতাম আর এখানে যদি আমি লিখতাম হ, তাহলে কি হতো? তাহলে কি হতো? অজবরল। তো আমরা তো ব কে বাদ দিয়েছি, একটা ব কে বাদ দিয়েছি, আর হটা আরো দরকার নেই। অজবরল মানে বিশৃঙ্খলা, ওইটা আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে, দরকার নেই। তাহলে বাকি থাকলো জ, র, ল। এই তিনটা বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। কি বলা হয়? এই তিনটা বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। তাহলে তিনটা বর্ণকেই অন্তস্থ বর্ণ বলা হয়। র অন্তস্থ বর্ণ, কিন্তু এই র এর আরেকটা পরিচয় আছে। র এর আরেকটা পরিচয় আছে। আমরা যখন বলি হুররে, হুররে বললে কি হয়? জিহ্বার অগ্রভাগে কম্পনের সৃষ্টি হয়। হুররে কম্পনের সৃষ্টি হচ্ছে না? এই কাপাকাপিটা যে হচ্ছে, এই কম্পনের সৃষ্টি কে করছে? র। এই র কি করছে? কম্পনের সৃষ্টি করছে। এই জন্য এই রটাকে বলা হয় কাপাকাপি বর্ণ। কি বর্ণ? কম্পনজাত ধ্বনি বা বর্ণ। এই রটাকে বলা হয় কম্পনজাত ধ্বনি বা বর্ণ, কারণ এই কি করে? কম্পনের সৃষ্টি করে। আর এই যে ল দেখছেন, বেলুন ফুলানোর অভিজ্ঞতা মোটামুটি সবারই আছে। আমরা যখন বেলুনে ফু দিই, তখন বেলুনের ভেতরে কিছু বাতাস তো ঢুকে, কিন্তু কিছু বাতাস আবার দুই ফাঁক দিয়ে বেরিয়ে যায়। করে যখন ফু দিই, কিছু বাতাস বেলুনে ঢুকে, কিছু বাতাস বের হয়ে যায় দুই পাশে দিয়ে। তো এই যে দুই পাশে দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে, দুই পাশে দিয়ে বাতাস বেরিয়ে যায়, এই জন্য এই লটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি বা বর্ণ। লকে কি বলা হয়? পার্শ্বিক ধ্বনি বা বর্ণ। কথা বুঝলাম? আমরা যখন ল বলি তখন জিহ্বা গিয়ে তালুর সাথে লাগে, আর জিহ্বা তালুর মাঝখানে যে বাতাস, এটা দুই পাশে দিয়ে বেরিয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি বা বর্ণ। ওকে, এবার আসেন, বাংলা বর্ণমালায় কয়শো বর্ণ আছে বলেন তো? বাংলা বর্ণমালায় কয়শো বর্ণ আছে? 300। কয়শো বর্ণ আছে? 300 বর্ণ আছে। 100, 200, 300। 300 হ। এই 300 হ কে আপনি খুঁজে পাবেন আইপিএল এর মাঠে বা বিপিএল এর মাঠে। এই যে আইপিএল চলছে, বাংলাদেশ থেকে আইপিএল এর প্রচারণা বন্ধ করা হয়েছে, কারণ তারা মোস্তাফিজকে কি করেছে? মোস্তাফিজকে অপমান করেছে। সে অপমানের কি প্রতিশোধ হিসাবে বাংলাদেশ থেকে কি প্রতিবাদ করা হয়েছে। আর বাংলাদেশ টিম ইন্ডিয়াতে খেলতে যাবে না, টি-20 ইন্ডিয়াতে খেলতে যাবে না বলা হয়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কাতেও তো হবে, শ্রীলঙ্কার ভেন্যুগুলোতে যেন বাংলাদেশের খেলা হয়। আর মুস্তাফিজকে অপমান করার জন্য তাদের প্রচারণা বন্ধ করে দেওয়া হয়েছে। তো যাই হোক, এখন এই যে আইপিএল এর মাঠে খেলা চলছে, খেলা যদি হতো তাহলে এই যে মুস্তাফিজ বল করছিল, তাই না? বিপিএল হবে সামনে,
তো বিপিএল মনে করেন খেলা হচ্ছে, ব্যাটিং এ আছে, কে ব্যাটিং এ আছে মনে করেন কে কে ব্যাটিং এ কে আছে, এখন তো আর সাকিবও নাই, তামিমও নাই, তো ব্যাটিং এ মনে করেন আছে মুশফিক বেচারা তো বলার। ছেলে আছে নোয়াখালীর দলের হ্যাঁ? বাপ ছেলে আছে। নোয়াখালীর কে আছে? নোয়াখালীর দলে বাপ ছেলে আছে, ওই যে বাপ্পি? নাভি আর হচ্ছে তার ছেলে, না মোহাম্মদ নাভি, নাবিল? নবী আর কি, ওই যে তো সে বল, মোহাম্মদ নবী। ও মোহাম্মদ নবী, হ্যাঁ। তো সে ব্যাটিং এ আছে, বল করছে ওই দিক থেকে মনে করেন ইয়ার কি বলে, শ্রীলঙ্কা থেকে একজন প্লেয়ার এসেছে হায়ারে, সে বল করছে। তো মোহাম্মদ নবী যখন ব্যাট করলো, সজোরে ব্যাট চালালো, বল চলে গেল বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে একদম সীমানার বাইরে। তো গ্যালারি ভর্তি তার সাপোর্টাররা কি করবে, ইচ্ছে মতো আনন্দ উল্লাস প্রকাশ করবে, কিন্তু দুর্ভাগ্য তার বলটা ওখানে যে ফিল্ডার ছিল তার মুষ্টিবদ্ধ হয়ে গেল। এখন গ্যালারি ভর্তি সাপোর্টাররা কি করবে, কি বলবে, ইস। যখন বলে ইস, তখন তাদের মুখ দিয়ে বের হয়ে যায় শীষ। কি বের হয়ে যায় বলেন, কি বের হয়ে যায়? তাদের মুখ দিয়ে শীষ বের হয়ে যায়। তার মানে এই যে 300 হ, এগুলো ইস বর্ণ, ইস না শীষ বর্ণ। আর একটা নাম বলা হয় উৎস বর্ণ, ঠিক আছে? তাহলে 300 হ এগুলোকে উৎস বর্ণ বা শীষ বর্ণ বলা হয়। আর এই যে বর্ণ দুটো দেখছেন, এই বর্ণগুলো এরা সব সময় রয়ের তাড়ানির উপরে থাকে। কার? এই ড আর ঢ কে যখন র তাড়িয়ে নিয়ে বেড়ায়, ওই যে হরতালে দেখেছেন না, পিকেটিং এ স্বস্তিতে থাকা যায় না, এই বুঝি পুলিশ এলো রে। পুলিশ কি করে, হ্যাঁ, তাড়ানির ওপরে রাখে। যখনই শুনেছে জয় বাংলা, তারপরে পুলিশ দিয়েছে তাড়া, তাই তো? তো পুলিশের তাড়ানির ওপরে যেমন থাকে, এই ড আর ঢ থাকে রয়ের তাড়ানির ওপরে। ড হয়ে যায় ডয় বিন্দু র, ঢ হয়ে যায় ঢয় বিন্দু র। কথা বুঝাচ্ছি? তাহলে এই ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র, এই দুটো সবসময় কার? রয়ের তাড়ানির ওপরে থাকে। এই জন্য এই দুটো বর্ণকে কি বর্ণ বলা হয়? এই যে তাড়ানির ওপরে থাকে যে, এই জন্য কি বলা হয়? কি বলা হয়? তাড়নজাত ধ্বনি বা বর্ণ। রয়ের তাড়ানির উপরে থাকে, এই জন্য এদেরকে বলা হয় তাড়নজাত। ক্লিয়ার? তাড়নজাত ধ্বনি বা বর্ণ। আর এই যে তিনটা বর্ণ দেখছেন, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই বর্ণ তিনটা দশা কেমন জানেন? কিছু মানুষ আছে কোনো কাজ করতে চায় না, খালি অলস, অন্যের ঘাড়ে বসে বসে খায় আর ঘুমায়। যারা কোনো কাজ করে না, অন্যের আশ্রয়ে থাকে, অন্যের ঘাড়ে বসে বসে খায় ঘুমায়, অন্যের আশ্রয়ে থাকে, তাদেরকে কি বলা হয়? কি বলা হয় বলেন? পরাশ্রয়ী। হ্যাঁ, পরাশ্রয়ী। এই জন্য এই তিনটা বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, কারণ এরা কেউ নিজের থেকে কোনো কিছু করতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের ঘাড়ে চেপে না বসে। তো এদেরকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। ঠিক আছে? তাহলে আমরা পার্শ্বিক ধ্বনি বা বর্ণ পেলাম, কম্পনজাত পেলাম, শীষ বর্ণ পেলাম, তাড়নজাত পেলাম, পরাশ্রয়ী পেলাম। তটাকে খণ্ডত, খণ্ডত আসলে আলাদা কোনো বর্ণ না। আপনি যদি ক, এই কটাকে বিশ্লেষণ করেন, ক মানে ক না, কর সাথে আছে কি? ক যোগ অ, ক যোগ অ মিলে কি হয়? ক হয়, তাই তো? তার মানে ক এর নিচে যখন আমি হর্ষ চিহ্ন দিলাম, তখন কি হলো? ক এর সাথে যে অ ছিল, সেই অটাকে
বাদ দিয়ে দিলাম। হর্ষ চিহ্ন দেওয়ার মানে হলো ওই ক থেকে অ নাই, অ আলাদা, স্বর ছাড়া। যে কোনো ব্যঞ্জনই তো কি, যে কোনো ব্যঞ্জনেই তো স্বর থাকে। তো স্বরকে যদি আমি আলাদা করে দিই তখন আমাদেরকে এইভাবে লিখতে হয়, হর্ষ চিহ্ন দিয়ে। তার মানে ক এর সাথে অ নাই, তখন হর্ষ। তো ঠিক একইভাবে ত মানে এখানে ত এর নিচে হর্ষ যোগ অ, ত এর নিচে হর্ষ যোগ অ। ত এর সাথে কি নাই, অ নাই, অ আলাদা। তো ত এর নিচে হর্ষ চিহ্ন দেওয়ার মানে কি জানেন? ত এর নিচে হর্ষ দেওয়া আর খণ্ড ত লেখা একই কথা। কি বললাম বলেন? কি বললাম বলেন? ত এর নিচে হর্ষ দেওয়া আর খণ্ডত্ব লেখা একই কথা। কারণ খণ্ড তর সাথে কোনো অ নাই। যেমন এখানে ত এর নিচে হর্ষ দিয়েছি, অটাকে আউট করে দিয়েছি, ওই ত এর নিচে হর্ষ আর খণ্ডত্ব একই কথা। ঠিক আছে? আর অন্তস্থ অ আর অন্তস্থ জ আসলে একই মুদ্রার এপিট আর ওপিট। যেমন আপনি যদি বিয়োগ এটাকে সন্ধি বিচ্ছেদ করেন কি হবে বলেন তো? বি যোগ যোগ, আলাদা করলাম অন্তস্থ জ হলো, একসাথে করলে অন্তস্থ অ হয়ে গেল। ঠিক আছে? তো এই হলো আমাদের বাংলা বর্ণমালার 50টি বর্ণের পোস্টমর্টেম। এখান থেকে যে টাইপের কোশ্চেন আসুক না কেন আশা করি আপনি উত্তর করতে পারবেন। কি পারবেন না? যা আলোচনা করেছে এখান থেকে কোনো কোশ্চেন আসলে পাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসেন দেখেন আমাদের যে 50টা বর্ণ, এই 50টা বর্ণের মধ্যে কিছু বর্ণ আছে মানুষের মাথায় কি থাকে? এই যে কারো মাথা চুলে চুলারণ্য, আবার কারো মাথা দেখবেন কিচ্ছু নাই, পুরা স্টেডিয়াম। কি পুরা স্টেডিয়াম। আবার কারো মাথায় দেখবেন এই পেছনে অল্প একটু আছে, আছেন এরকম? আমাদের বর্ণগুলোর দশাও তাই। কয় মিনিট? 2 মিনিট। 10 মিনিট। তো আমাদের ওই মানুষের মাথায় যেমন চুলের অবস্থা, আমাদের বর্ণগুলোর দশাও তাই। কিছু বর্ণ আছে যাদের মাথা পুরোপুরি ঢাকা, কিছু আছে যাদের মাথা পুরোপুরি স্টেডিয়াম, আর কিছু আছে যাদের ওই যে পেছনে এরকম অল্প একটু থাকে। কি বলি আমরা এগুলোকে? কি বলি? পূর্ণমাত্রা, মাত্রাহীন, অর্ধমাত্রা। তাই তো? তাহলে পূর্ণমাত্রা, মাত্রাহীন, অর্ধমাত্রা। পূর্ণমাত্রা, মাত্রাহীন, অর্ধমাত্রা। এখন দেখেন আমি এখানে একটা সিকোয়েন্স অনুযায়ী লিখেছি। পূর্ণমাত্রা, মাত্রাহীন, মাত্রা দিয়ে শেষ, মাত্রা দিয়ে শুরু। মানে পুরোপুরি আছে, একদমই নাই, আর ভাঙ্গাচুরা যা আছে শেষে আছে। এই সিকোয়েন্সটা একটু মনে রাখার চেষ্টা করবেন। পূর্ণমাত্রা, মাত্রাহীন, অর্ধমাত্রা। পূর্ণমাত্রার বর্ণ 32টি, মাত্রাহীন বর্ণ 10টি, অর্ধমাত্রার বর্ণ 8টি। সবচেয়ে বেশি পূর্ণমাত্রা 32, তার থেকে কমে মাত্রাহীন 10, আরো কমে 8। তো এভাবে কোশ্চেন আসতে পারে। সাধারণত এই কোশ্চেনটা আসে যে মাত্রাহীন বর্ণ কয়টি বা অর্ধমাত্রার বর্ণ কয়টি, এই প্রশ্নটা আসে। আচ্ছা, এটাকে আলাদা করেও আসতে পারে, ব্যঞ্জন স্বর আলাদা। যেমন 26-এর সাথে আপনি 6 যদি যোগ করেন তাহলে হয় 32, তাই তো? এই 26 কি, এই 6 কি?
26টি ব্যঞ্জন, 6টা স্বর। আবার 6 এর সাথে যদি আপনি 4 যোগ করেন তাহলে 10 হয়। 6 এর সাথে 4 যোগ করলে 10। এটা ব্যঞ্জন, এটা স্বর। আর 7 এর সাথে 1 যোগ করলে 8 হয়। অর্ধমাত্রার ব্যঞ্জন বর্ণ 7টি, স্বর বর্ণ 1টি। তো পরীক্ষায় সাধারণত এটাই আসে, অর্ধমাত্রার বর্ণ কয়টি। আচ্ছা, আমি আপনাদের একটা ক্লু দিই। একজন ঋষিকে, খেয়াল করে শুনেন গল্পটা। একজন ঋষিকে দেখে খগেন, ঋষিকে দেখে কে খগেন থ হয়ে ধপাস করে পড়ে গেল। কি বললাম? ঋষিকে দেখে খগেন থ হয়ে ধপাস করে পড়ে গেল। ঋষিকে দেখে খগেন থ হয়ে ধপাস করে পড়ে গেল। এখানে দেখেন ঋষির রিটা লিখেছি, খগেন, খ গ না, শুধু বর্ণগুলো লিখেছি, থ হয়ে ধপাস করে পড়ে গেল। এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8, এই হলো 8টা বর্ণ। 8টা কি? অর্ধমাত্রার বর্ণ। ঋষিকে দেখে খগেন থ হয়ে ধপাস করে পড়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? অর্ধমাত্রার বর্ণগুলো পেয়েছি? আচ্ছা বলেন তো, ঝ এটা অর্ধমাত্রার বর্ণ নাকি পূর্ণ মাত্রার বর্ণ? ঝ অর্ধমাত্রা নাকি পূর্ণ মাত্রার? পূর্ণমাত্রা। পূর্ণ মাত্রার। পূর্ণমাত্রার। আমি তো অর্ধমাত্রার বর্ণগুলো বলেই দিয়েছি, সুতরাং ওর মধ্যে যেহেতু নাই, সুতরাং এটা পূর্ণ মাত্রা। তবে এটাকে অর্ধমাত্রা বলে অনেকে ভুল করে থাকে, যে দেখতে পাচ্ছে যে মাঝখানে ফাঁকা, কারণ পূর্ণ মাত্রার বর্ণ তো পুরোপুরি ঢাকা। কিন্তু এখানে পুরোপুরি ঢাকা না থাকলেও এটা পূর্ণ মাত্রা। অর্ধমাত্রা শুধু পেছনে অল্প একটু থাকে, ওই যে এটার মতো। ক্লিয়ার? তো এই হলো ধ্বনি বর্ণ সম্পর্কে আজকের মোটামুটি আলোচনা। এটা এখন বই শীট যা আছে এটার মধ্যে একটু চোখ বুলিয়ে নেবেন। আশা করি এখান থেকে কোনো কোশ্চেন আসলে আর মিসিং হবে না। ঠিক আছে? বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, না থাকলে আজকে এই পর্যন্তই। ক্লিয়ার হয়েছে কিনা বলেন? প্রফেশনালিটি স্যার এটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, কিন্তু হচ্ছে প্রফেশনালিতে যে পিছনের প্রশ্নগুলা, প্রিভিয়াস কোশ্চেনগুলা দেখে যেটা বুঝলাম, এই সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পরিভাষা, এই সব জায়গা থেকে বেশি কোশ্চেন আসে আর কি। ওগুলার ক্ষেত্রে কি কোনো, ওইগুলোর ক্ষেত্রে তো কিভাবে বিভিন্ন এটা বেশি আয়ত্ত করা যায়? এটা যেহেতু মুখস্থ বিদ্যা, কোনো টেকনিক শিখাবেন কিনা? ওটা তো মুখস্থ, এখানে তো এটা তো মুখস্থ না, এটা বোঝার বিষয়। হ্যাঁ, সমার্থক শব্দগুলো, বিপরীতার্থক শব্দ, তারপরে বাগধারা, তারপরে বাক্য সংকোচন, এগুলো আপনাদের পড়ে নিতে হবে। তারপরেও আমি যতটা সম্ভব আলোচনা করে দিব। ঠিক আছে? ওইগুলো পড়তে থাকবেন অল্প কিছু। এই যে নবম দশম শ্রেণীর যে বইটা আছে না, ওই বইয়ের মধ্যে যেগুলো আছে ওইগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করবেন। যেমন মনে করেন সমুদ্র, সমুদ্রের সমার্থক শব্দ কি কি আছে, পর্বত, আগুন, তারপরে পানি, এই যে সমার্থক শব্দ যেগুলো আছে এগুলো একটু দেখবেন। এখন থেকে দেখতে থাকেন, আর আমি যখন এটার উপরে আলোচনা করব তখন বিষয়গুলোকে আর একটু সহজ করে দেব। ঠিক আছে? ওকে, আর কোনো কোশ্চেন? ওকে স্যার, ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম ভাই, আজকে কি পরীক্ষা কোশ্চেনটা দিবেন? পরীক্ষা কি হবে রাতের দিকে, বা যে গুগল ফর্মে কোশ্চেন দিবেন বলছেন যে? অ্যাডমিন প্যানেলের কি কেউ আছেন? সালাউদ্দিন ভাই কি আছেন?